আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি জেনিফা খান, সহকারী শিক্ষক, নবম ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত প্রাথমিক গণিত বইটিকে সাথে নিয়ে। পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় তোমরা সবাই যদি খোলো দেখবে যে 11 পৃষ্ঠায় রয়েছে আমাদের ভাগ অঙ্ক। দেখো আমি আজকের বিষয়বস্তু এখানে উল্লেখ করেছি। ভাগ ভাগ করতে আমরা সবাই জানি, ছোটবেলা থেকে আমরা সাধারণত ভাগ করে আসছি। তারপরে কিছু কথা বলি। আমরা যে এই যে ভাগ করি, ভাগ হচ্ছে আসলে কিন্তু দুই প্রকার। সেটা কি বোর্ডে যদি এই সাইডে তুমি খেয়াল করো দেখবে যে দুটো ভাগকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আরেকটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য আমরা সেই ভাগগুলোকে বলবো যে ভাগ অঙ্কটি করলে তার অবশিষ্ট কোনো সংখ্যা থাকবে না। কি থাকবে না? যেই অঙ্কটি করলে আমার অবশিষ্ট কোনো সংখ্যা আর থাকবে না, অর্থাৎ ভাগটি মিলে যাবে, তখন তাকে আমরা সেই অঙ্কটাকে বলবো নিঃশেষে বিভাজ্য। আর যে অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের অবশিষ্ট শেষে একটা সংখ্যা অবশিষ্ট বা দুটো সংখ্যা অবশিষ্ট থাকে, অর্থাৎ একটা লেজের মতন থাকে, সেই জিনিসটাকে বলবো আমরা নিঃশেষে বিভাজ্য নয়। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভাগ আমাদের সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আরেকটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়। ভাগ অঙ্ক করার আগে কয়েকটি কথা তোমাদের সাথে আমি একটু বলি যে কোনো অঙ্কই তোমরা আগে প্রশ্নটা করে বোঝার চেষ্টা করবে যে অঙ্কটাতে কি জানতে চেয়েছে, কোনটা বের করতে বলেছে। যে জিনিসটা বের করতে বলবে সেই জিনিসটা কোথা থাকবে? হাতের ডান দিকে। সেই জিনিসটা আবারও বলছি, সেই জিনিসটা কোথায় থাকে? হাতের ডান দিকে। আর যে জিনিসটা মানে আমাদেরকে জানতে চাইনি সেটা থাকবে হাতের বাঁ দিকে। তোমরা সবসময় এই জিনিসটা লক্ষ্য করবে যে আমাদের কি জানতে চেয়েছে। আরেকটা জিনিস, তোমরা অনেক সময় দেখা যায় যে অঙ্ক করতে গেলে যে কোনো জায়গায় রাফ করে ফেলে। এটা আসলে দৃষ্টি সুন্দর লাগে না এবং অনেক সময় শিক্ষকের বুঝতে অসুবিধা হয়, অনেক ক্ষেত্রে তোমাদেরও বুঝতে অসুবিধা হয়। তোমরা কি করবে? খাতার একটা কোনায় ডান পাশে একটা কোনা স্কেল করে নিবে, স্কেল করে উপরে লিখে নিবে রাফ। রাফ শব্দটা লিখে নিলেই তোমাদের জন্য এবং শিক্ষকের জন্য বুঝতে সুবিধা হবে যে এখানে রাফ করা হয়েছে। এটা মূল অঙ্কের একটা অংশ, কিন্তু অঙ্কটা পাশে করিয়ে দেখিয়েছে। চলো তাহলে আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। বইটা যদি খোলো তোমরা দেখবে এখানে 11 পৃষ্ঠার 6 নম্বরে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? আমার ধরো কোনো একটা কোম্পানি, সেই কোম্পানিতে কি হয়েছে? লাভ হয়েছে। লাভ হবে যে টাকাটা, সেই লাভের টাকাটা কি করেছে? প্রত্যেক কর্মচারীকে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাকে কিন্তু এখানে উল্লেখ করেনি। প্রশ্নের মধ্যে যদি খেয়াল করো দেখবে এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে কর্মচারী আমার এতজন ছিল, আমি প্রত্যেককে এত টাকা করে দিলাম, সেটা কিন্তু বলা হয়নি। বলেছে প্রত্যেক কর্মচারী সমানভাবে পাচ্ছে কত টাকা? এখানে দেওয়া আছে 800 টাকা করে পায়। কিন্তু কর্মচারীর সংখ্যা আমাদেরকে কি করতে বলেছে? বের করতে বলা হয়েছে। এখন আমি আগেই বলেছি যে জিনিসটা বের করব সেটা কোন দিকে থাকবে বলতো? সেটা থাকবে হাতের ডান দিকে। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করে দেই। ছয় নম্বর অঙ্ক আমাদেরকে কি বলেছে? যে প্রত্যেক কর্মচারী, প্রত্যেক মানে কথাটির মানে কি? একজন কর্মচারী। প্রত্যেক কথাটির মানে একজন কর্মচারী পান 800 টাকা। আমরা লিখে ফেলি তাহলে দেখো একজন কর্মচারী পাচ্ছেন 800 টাকা, কিন্তু আমাদেরকে বের করতে কি বলেছে? কি কতজন কর্মচারী আছে? এটা কিন্তু আমি
কোশ্চেনের যে একটা অংশ সেটা লিখলাম, কিন্তু মূল অঙ্কটা আমরা এখনই চলে যাব। তাহলে আমি এটা একটু ঘুরিয়ে দিই, আমাকে বের করতে বলেছে সংখ্যা, তাহলে সংখ্যাটা আমার চলে যাবে ওই সাইডে। তাহলে 800 টাকা পান একজন কর্মচারী। আমি উপরের লাইনটা লিখেছি ইচ্ছা করে যেন তোমাদের মনে থাকে যে একজন কর্মচারী কত পাচ্ছেন। আর এই জায়গাটা মূল অঙ্কটাতে তোমরা যদি উপরের সাথে তোমরা খেয়াল করো তাহলে দেখবে যে 800টা এদিকে চলে আসছে, জনটা এদিকে চলে আসছে। কারণ কি বলতো, ওই যে প্রথমে যে জিনিসটা বলেছিলাম যে আমাদেরকে যে জিনিসটা বের করতে বলা হয় সেটা থাকে হাতের ডান দিকে। সেটা কোথা থেকে? হাতের ডান দিকে। আরেকটা কথা বলি, যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় নামা হয় তখন হয় ভাগ বা বিয়োগ, আর যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যাওয়া হয় তখন কি হয়? গুণ বা যোগ। নিশ্চয়ই তোমাদের এই কথাটাও মনে থাকবে। এখন 800 টাকা বেশি নাকি 1 টাকা বেশি? নিশ্চয়ই 800 টাকা বেশি। এই যে মাত্র বললাম যে বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যায় আসা হয় তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে করা যায় জিনিসটা। 1 টাকা, যেই টাকাটা 800 টাকা যতজন পাবে 1 টাকা নিশ্চয়ই তার চেয়ে কম পাবে, তাহলে নিশ্চয়ই এটা ভাগের মতো চলে আসবে। 800 নিচে যাবে আর 1 উপরে চলে যাবে। আমাদের মূল টাকাটা ছিল 95,200 টাকা। তাহলে আমি দেখি 1 থেকে 95 আবার কি হয়? বড় হয়ে যায়, সেজন্য এটা কি করবে? উপরে চলে যাবে। তোমরা যারা কাটাকাটি করতে পারো তাদের জন্য অঙ্ক করা কিন্তু খুব সহজ। তাদের জন্য অঙ্ক করা কেন সহজ? আমি সহজেই এই 0 টাকা দিয়ে এই 0টা কেটে ফেলতে পারতাম, আবার এই 0টাকে দিয়ে এই 0টা আমি কেটে ফেলতে পারতাম। কেটে ফেললে আমাদের অঙ্কটা কি হয়? ছোট হয়ে আসে, তাহলে করতেও সুবিধা হয়। তারপরেও আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সরাসরি ভাগ কিভাবে করা যায়। আর তোমরা চেষ্টা করবে যে কাটাকাটিটা শিখে ফেলতে। কাটাকাটিটা শিখে ফেললে এখানে মাত্র একটা সংখ্যা থাকতো, দুটো শূন্য আমি উপরে দুটো দিয়ে কেটে ফেলতাম। আর এখানে কি করতাম? আমি 8কে দিয়ে 952কে সরাসরি ভাগ করে ফেলতে পারতাম। চলো তাহলে দেখে ফেলি যে কিভাবে আমরা অঙ্কটা করতে পারি। 800, এখানে আমি রাফ করে নেই একটু দাগ টেনে। 800কে দিয়ে 95,200কে আমি ভাগ করি। এখানে দেখো খেয়াল করলে তোমরা 3টা সংখ্যা, তাহলে আমার এখান থেকে নিশ্চয়ই 3টা সংখ্যাই নিতে হবে। কারণ কি? এখানে 3টা সংখ্যা রয়েছে, এখানে যদি আমি 2টা সংখ্যা নিই তাহলে এই সংখ্যাটা আমার ছোট হয়ে যাবে, এই সংখ্যাটা এটার মধ্যে যাবে না। তাহলে 952 ক্ষেত্রে 952 যদি আমি নেই তাহলে এখানে 800 মাত্র একবার যায়। আমি লিখে ফেলি এখানে 1 লিখলাম, এখানে 800 দাগ টেনে এই 2টাকে কি করলাম? 2 থেকে 0 বাদ দিলে কি জানো তোমরা সবাই? 2 হবে। 5 থেকে 0 বাদ দিলে কত হবে বলো তো? 5ই হবে। আর 9 থেকে 8 বাদ দিলে 1 হবে। 152 এর মধ্যে নিশ্চয়ই 800 যাচ্ছে না। তাহলে আমি কি করব? আমি অবশ্যই এখান থেকে কি করব? একটা শূন্য নামিয়ে ফেলব। শূন্য নামিয়ে ফেললে দেখো এখন হচ্ছে 1520। 1520 এখন যদি আমি মনে মনে চিন্তা করি 200 200 8 দুগুণে 16, তাহলে কি হচ্ছে? 1520 এর চাইতে 1600টা আমার বড় হয়ে যাচ্ছে, কাজে আমার এখানে 2 বার যাবে না, এখানে 800 মাত্র একবারই যাবে। 800, তাহলে দেখো এখান থেকে 0 থেকে 0 বাদ দিলে 0, 2 এর থেকে 0 বাদ দিলে 2। যেহেতু 15টা 5টা ছোট সংখ্যা নিচে এখানে বড় সংখ্যা, তোমরা জানো সবাই যে যখন বড় সংখ্যাটা বিয়োগের ক্ষেত্রে ছোট সংখ্যা উপরে থাকে আর নিচে বড় সংখ্যা থাকে তখন উপরে
করে কি করতে হয়, 1 ধার নিতে হয়। তাহলে কি হলো, এখানে 15, 15 থেকে 8 বাদ দিয়ে দিলে কত হবে, 7 থাকবে। আর এই একটা যে ধার নিয়েছিলাম ওকে ফেরত দিয়ে দিই, 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে। এখন কি হলো, তাও যাচ্ছে না আমার, তাহলে আমি এখানে একটা 0 বসিয়ে দিই। আমার যে অবশিষ্ট হাতে ছিল 0, সেই 0টা আমি কি করলাম, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ফলে আমার কত হলো, 72। এখন 8-এর নামটা সবাই পড়ো তো দেখি একটুখানি। 8 একে 8, 8 দুগুণে 16, 8 3 8 কত, 24। এরকম যেতে যেতে 8 নং কি হয়, 72। তাহলে আমি সহজেই বের করে ফেলতে পারি 9, 8 নং 72। আমার কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য একটা অঙ্ক, কারণ আমার এখানে আর কোনো অবশিষ্ট রইল না। এই অবশিষ্ট না থাকার ফলে আমার এই অঙ্কটা কিন্তু মিলে গেছে। আমার উত্তর হয়েছে 119। 119। শিক্ষার্থীরা একটা জিনিস মাঝখান দিয়ে একটু বলি তোমাদেরকে, অবশ্যই চেষ্টা করবে, অঙ্ক আমাদের করার জন্য নামতা লাগবেই, কাজে আমরা চেষ্টা করব নামতাগুলো অবশ্যই আমরা মুখস্থ করে ফেলতে। 20 পর্যন্ত নামতাগুলো তোমরা চেষ্টা করবে প্রতিদিনই 2-3টা করে নামতা করতে, তাহলেই দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। চলে যাই আমি আমার অঙ্কে আবার। তাহলে 119 জন, 119 জনকে আমি সমানভাবে টাকা ভাগ করে দিতে পারছি। তাহলে আমি উত্তর কি লিখব, উত্তর লিখব 119 জন কর্মচারী। আমার কর্মচারীর সংখ্যা জানা বের করতে বলা হয়েছিল, তাহলে আমি লিখতে পারি 119 জন কর্মচারী। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। বাসায় বারবার চেষ্টা করবে। যদি আমরা জানি যে বিগত পরীক্ষাগুলোতে, আমরা বোর্ড পরীক্ষাগুলো এবং স্কুলের যে পরীক্ষাগুলো দিয়েছি, সেখানে আমরা খেয়াল করেছি যে আমাদের অঙ্কগুলো কিন্তু আসলে এরকম ধরনের থাকে না। আমাদের অঙ্কগুলো কিরকম ধরনের থাকে, আমাদের অঙ্কে একটা উদ্দীপক দেওয়া থাকে এবং সেই সাথে থাকে কয়েকটা কোশ্চেন, যে গল্পটার আলোকে আমি বাদবাকি কোশ্চেনগুলো সলভ করতে পারবো। কিন্তু এই কারণে তোমাদেরকে অঙ্কগুলো, আমি বইয়ের অঙ্কগুলো আগে শেখাই, যে মূল অঙ্কগুলো যদি না ধরতে পারো তাহলে সৃজনশীল করতে তোমাদের কষ্ট হবে। আশা করব শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এবং এই অঙ্কটা তোমরা করবে। আজকে আমি তোমাদেরকে আরও একটি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, তোমরা আগে এটা তুলে নাও। শিক্ষার্থীরা তোমরা একই পৃষ্ঠা দেখো, 7 নম্বর অঙ্ক। একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন। সঞ্চয় করেন মানে হচ্ছে তিনি জমা করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। এখন কততম মাস কি বের করতে বলেছে আমাদেরকে, টাকার হিসাব দেওয়া আছে কত করে মাসে, প্রতি মাসে প্রথম অঙ্কতেই বলা হয়েছে প্রতি মানে হচ্ছে 1। তাহলে 1 মাসে উনি জমা করছেন 850 টাকা। তাহলে এখানে আমাদের বলা হয়েছে যে 50,000 টাকা যে উনি জমা করেছেন সেটা সঞ্চয় করতে তার কত মাস লেগেছে। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে, মাসের সংখ্যাটা বের করতে বলা হয়েছে। এখানে খেয়াল করো তোমরা, আরেকটা কথা আছে, ক্রমবাচক সংখ্যায় উত্তর। ক্রমবাচক সংখ্যায় উত্তর বলতে সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে অবশিষ্ট যদি থাকে সেটাকে আমরা 1 ধরে মূল যে আমাদের ভাগের উত্তরটা বের হবে সেটার সাথে আমরা 1 যোগ করে দেব। তাহলে চলো আমরা মূল অঙ্কে ফেরত যাই। প্রতি মাসে 850 টাকা, তাহলে 850 টাকা আমরা আগে লিখে কিভাবে লিখবো দেখো, 850 টাকা জমা করেন যেহেতু প্রতি মাস বলা হয়েছে, জমা করেন 1 মাসে। 1 মাসে তিনি 850 টাকা সঞ্চয় করেন। সুতরাং 1 টাকা সঞ্চয় করেন নিশ্চয়ই আরো কম মাসে বা দিনে। তাহলে সেটা কি, বড় থেকে ছোটতে আসতে গেলে কি আমি বলেছিলাম আমাদের ভাগের অঙ্ক হবে। এখন 1 টাকা যে মাসে যতদিনে জমা করেন 50,000 টাকা নিশ্চয়ই তার চেয়ে বেশি সময় লাগবে তাকে জমা করতে। তাহলে
ছোট থেকে বড়তে গেলে আবার তখন হয়ে যাবে গুণ। গুণ মানে হচ্ছে সংখ্যাটা আমার উপরে চলে যাবে। খেয়াল করে দেখবে এখানে কয়টা শূন্য আছে? 4টা শূন্য। 50,000 টাকা জমা করেন গুণ 1 850। এখানে আবারও সেই একই কথা বলি, যদি কাটাকাটি করতে জানো তাহলে অঙ্ক করতে অনেকটা সহজ হয়ে যায়। আশা করব সবাই এই যে কদিন বাসায় আছো তোমরা কাটাকাটিটা তোমরা শিখে ফেলবে। আমরা সরাসরি অঙ্কতেই চলে যাই। আমরা যদি অঙ্কটা করি তাহলে আমরা একটু রাফ করে নিতে হবে আমাদের পাশে। আমরা রাফ করার জন্য এখানে দেখি একটু দাগ দিয়ে নিই। 850 ভাগ 50,000, তাই তো? এখানেও দেখো 3টে সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা আছে, কাজে আমি এখানে 3টে সংখ্যা নিতে পারি, কিন্তু 3টে সংখ্যাতে আমার 850টা যাবে না। 850 500-র মধ্যে আমার যাবে না। তাহলে আমার সেক্ষেত্রে কি করণীয়? আমাকে আরেকটি সংখ্যা বাড়িয়ে নিতে হবে। আরেকটা সংখ্যা যদি আমি বাড়াই তাহলে আমি আশা করব যে আমার এই সংখ্যাটা এর মধ্যে চলে যাবে। তাহলে দেখো 500 আমি যদি দেখি 5 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 0। 5 5 25, 5 8 40, আর ওই 25-এর যে 2 ছিল তাহলে কত হলো? 5 8 40 আর 2 কত হয় বলো তো? 42। এখানে লিখে ফেলি 5। আবারও খেয়াল করো 5 0 0, 5 5 25-এর 5, 5 8 40 আর 2 ছিল 42 লিখেছি। 0 থেকে 0 বাদ দিলে 0, এখানে ছোট সংখ্যা এখানে বড় সংখ্যা, কাজে আমি একটা 1 ধার নিব। 1 ধার নিলে হবে কি 10 হয়ে যাবে। 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে চলে আসলো 1, তাহলে হয়ে গেল 3। 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে একটা ফেরত দিয়ে দিয়েছি, তাহলে 5 থেকে 5 বাদ দিলে কোনো কিছু থাকবে না। এই শূন্যটা আমি এখন নিচে নামিয়ে ফেলছি। যেহেতু 750-এর মধ্যে 850 যেত না, সেজন্য আমি কি করলাম? একটা শূন্য যে আমার অবশিষ্ট ছিল সেটা আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম। নিচে নামিয়ে নিয়ে আসার পর এখন আমি কত দিয়ে যেতে পারি? আবার সেই নামটা হিসাব করো। নামটা যদি হিসাব করে দেখি আমরা 4টা 32, 5 8 40 এরকম যেতে যেতে আমরা 7 8 56, 8 8 64, দেখি 8 দিয়ে যায় কিনা। 8 0 0, 5 8 40-এর 0 হাতে রইল আমার কত? 4, আর 8 8 8 64 আর 4 65 66 67 68, তাহলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে 8 লিখলাম, 0 থেকে বাদ দিলে 0, এই 0 থেকে এই 0 বাদ দিলে 0, 15 থেকে 8 বাদ দিলে কত হবে? 7 থাকবে। আর এখানে 1 চলে আসলো, কারণ 15টা বানানোর জন্য আমি ওর কাছ থেকে 1 ধার নিয়েছিলাম। তাহলে এই 1টা এখানে চলে আসলো। 7 থেকে 7 বাদ দিলে কোনো কিছুই থাকে না। এখন শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের অবশিষ্ট রয়ে গিয়েছে। অন্যান্য সময় হলে আমি বলতাম যে 58 আমার ভাগফল অবশিষ্ট রয়েছে 700, কিন্তু যেহেতু আমাকে এখানে বলেছে ক্রমবাচক সংখ্যার উত্তর, সেহেতু এই 700-র জন্য আমি কি করব? একটা 1 ধরে নিব। 700-র জন্য কি করব? 1 ধরে নিব। আমি আবারও বলছি, যদি কোনো অঙ্কে তোমাদের ক্রমবাচক সংখ্যাটি লেখা থাকে তার মানে কি আমার যে অবশিষ্ট থাকবে সেটার জন্য আমি একটা 1 ধরে নিব। সেই 1 ধরে নেওয়ার ফলে কি হবে? 8-এর সাথে 1 যুক্ত হলে কত হবে আমাদের? 59। চলে আসি আমার মূল অঙ্কে। 58 যোগ 1, সুতরাং আমার উত্তর হলো 59। তাহলে এখানে আমি কি লিখতে পারি? যে 59 মাস পর্যন্ত লেগেছে সময়, প্রায় 59 মাস সময় লেগেছে।
বারবার বাসার চেষ্টা করবে। বারবার বাসার চেষ্টা করলে আমাদের একটাই লাভ হবে, সেটা হলো আমরা অঙ্কটা বুঝতে পারবো। বোঝার ফলে পরবর্তীতে যখন আমাদের সৃজনশীল আকারে অঙ্ক চলে আসবে পরীক্ষার খাতায়, সেটা আমরা সহজেই উত্তর দিতে সক্ষম হব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবার সুস্থতা এবং মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।